কিছু মানে আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল। কিছুদিন পরে রংপুর থেকে কল আসে। আমি তো গুরুকুলে তখন ছোট হয়েছিলাম, আরো এর সাথে আরো কয়েকজন ছিল, ওরা বারবার এই ধরনের কাজ করার ভালো না। কিছু ষড়যন্ত্র দেখেছি নিয়ে চোখে ছেলে থেকে দিয়ে উপস্থাপন করার চেষ্টা করছিল। স্মৃতি সংসদের পক্ষ থেকে কোনো সত্যতা আজ পর্যন্ত পাইনি। ভগবানের কাছে বিচার চাই, কত ষড়যন্ত্র কেন হয়েছে। একটি কুচক্রী মহল তারা তবুর বিরুদ্ধে সনাতনী সম্প্রদায় আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি। তিনি চিন্ময়কে দেখে নেবেন, সেটা কারা এটা আমাদের গণমাধ্যমও ভালো জানে। এই সত্য বক্তব্যটি সকলের সামনে উপস্থাপন করার ক্ষেত্রে তাকে মানে বাধাগ্রস্ত এবং কারা এগুলো করছেন আমরা কিন্তু এগুলো সবই জানি। আমি কখনোই শিশু নির্যাতনকারীর পক্ষে থাকবো না। নমস্কার বন্ধুরা, পুণ্ডরিকধামের উন্নয়ন ও অবগতির পেছনে যার অসামান্য অবদান রয়েছেন তিনি হচ্ছেন বর্তমান অধ্যক্ষ শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। তিনি গত 10 বছরে পুণ্ডরিকধামের কতটুকু উন্নয়ন করেছেন তা আমরা যদি আসি তাহলে সহজেই দেখতে পাই। কিন্তু বর্তমানে কিছু স্বার্থান্বেষী লোভী মানুষ তার পেছনে উঠে পড়ে লেগেছে 5 বছর পূর্বের কিছু ভিডিও ক্লিপ নিয়ে। কি তার অভিযোগ? তাদের অভিযোগ হচ্ছে কিছু শিশু নির্যাতন হয়েছে কার দ্বারা? বর্তমানে যিনি চিন্ময় প্রভু পুণ্ডরিকধামের অধ্যক্ষ আছেন তার দ্বারা। আসলে আমরা কতটুকু সত্য সেই বিষয়ে দেখি। আজকের এই সম্পূর্ণ ডকুমেন্টারিটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোনটা আসলে সত্য এবং কোনটা মিথ্যা। আমরা এখানে কথা বলছি কি সেই ভিকটিমদের সাথে, কথা বলেছি তাদের পিতামাতার সাথে, এবং তাদের এই সমস্যার যে নির্যাতন সমস্যাটা সৃষ্টি হয়েছে সেই সমস্যার যারা তদন্ত কমিটি ছিল, তদন্ত কমিটিতে যারা ছিল এবং যারা তদন্ত করে ক্লিন সার্টিফিকেট দিয়েছেন তাদের সাথে চলুন আমরা সবকিছু একে একে দেখবো, তাদের মন্তব্যগুলো শুনবো এবং আপনারাই বিচার করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। বন্ধুরা, চিন্ময় প্রভু শুধুমাত্র ইসকনের একটা ছোট্ট অংশের অভিভাবক তা কিন্তু নয়। চিন্ময় প্রভু হচ্ছেন সমগ্র চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশে হিন্দুদের নির্যাতিত নিপীড়িত হিন্দুদের কণ্ঠস্বর। তার আমরা আরেকটি প্রমাণ পাই যখন 2021 সালে হিন্দুদের উপর নির্মম নির্যাতন হয়েছিল তখন তার সক্রিয় ভূমিকা। বন্ধুরা, চিন্ময় প্রভু যদি কোনো কারণে চট্টগ্রাম থেকে মাইনাস হয় তাহলে কাদের বেশি লাভ হবে এবং কাদের বেশি ক্ষতি হবে আমরা সেই বিষয়টাও পর্যালোচনা করব। আমরা এই পর্যায়ে দেখবো সেই ভিকটিম শিশুরা এই বিষয়ে কি বলছেন। তারা অনেকটাই ছোট ছিল যখন তাদের ভিডিও গুলো ধারণ করা হয়েছিল, এখন তারা যথেষ্ট বড় হয়েছে। তাদের অভিযোগ তাদেরকে ধরে নিয়ে গিয়ে অপহরণ করে তাদেরকে জোর জবরদস্তি করে এই ভিডিও গুলো ধারণ করানো হয়েছে। তো বর্তমানে তাদের কি অভিযোগ সে বিষয়ে আমরা শুনবো। গুরুকুলের ছাত্র, আমি এখানে অনেক ভালো কিছু শিখতেছি। আমার মা বাবা অনেক আশা করে পাঠাইছে, কিন্তু আমাকে এখানে কোনো কুসংস্কার শিখাচ্ছে। দিনের পর দিন বেড়াইতে সেবা করায়, আর রাত্রে হলে বড়বুটাকে ম্যাচ করায়, কি বলে আমাদেরকে ব্রহ্মমতী দেবী রং খারাপ কাজ করায়। আমি আমি শ্রী শ্রী পুণ্ডরিকধামের গুরুকুলের ছাত্র ছিলাম। তো গুরুকুলের ছাত্র থাকাকালীন সময়ে কিছু ব্যক্তি ছাত্রদের জন্য আমি এবং আমার মতো অনেক গুরুকুলের ছাত্রদের তারা বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করেছিল। শ্রীপদ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুর বিরুদ্ধে কিছু মিথ্যা এবং বানোয়াট ভিডিও তৈরি করেছিল। তখন আমার বয়স ছিল 12 বছর। আমার বোঝার ক্ষমতা অনেক কম ছিল, যার কারণে আমি তাদের ভয়ে এবং এই ভিডিওগুলো দিতে বাধ্য হয়েছিলাম। তো এখন আমি নিজের ভুল বুঝতে পেরে শ্রীপদ চিন্ময় কৃষ্ণদাস প্রভুর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাচ্ছি, এবং যে কার্যগুলো করেছে আমাকে এবং আমার মতো অনেক ছাত্রদেরকে দিয়ে শ্রীমান তিরুপতি বালাজি দাস, বর্ণজ্যোতিপতি এবং বলরাম করুণা প্রভুর যেন উপযুক্ত শাস্তি হয় এটা প্রত্যাশা করি। মানে মেসেজ কথা বলতো, হাত পা গুলো মেসেজ করতাম করে, তারপর বলতো যে ওনার পরনে কি থাকতো? গামছা থাকতো। তোমার পরনে কি থাকতো? আমার পরনে কাপড় ছিল, ধুতি কাপড়, অর্থাৎ এই তোমাদের গুরুকুলের ড্রেসটা থাকতো। আচ্ছা আচ্ছা। তো তখন তোমাকে কিভাবে মেসেজ করতে বলতো?
না এমনি বলতো হাত পা গুলো কামড়াচ্ছে, ম্যারেজ করতে বলতো, তারপর বলতো যে এদিকে হলে আমার নাম হচ্ছে অর্পণ ধর। আমি 2017 সালে প্রথম গুরুকুলে এসেছিলাম। এরপর গুরুকুলে এখানে সেবা পূজা সবই করতাম। তারপর আস্তে আস্তে দিন যাচ্ছিল। তারপর মাঝখানে 2019 সালে আমি তিরুপতি বাবুর কথাই যে চিন্ময়পুর বিরুদ্ধে অনেক কিছু আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল। আমাদের যে বিভিন্ন গৃহস্থ ভক্তরা ছিল, যেমন জ্যোতিপতি বাবু, বলরাম বাবু, যে আমাদের গৃহস্থ ভক্ত ছিল, ওনারা এরকম শিক্ষা দেওয়া হয়েছিল। তবে তিরুপতি বাবু আমাকে এগুলো বলা হয়েছিল। তো আমি এর জন্য ওনার বিরুদ্ধে, তখন তো বুঝতাম না, আমি তো বয়স ছিল অনেক কম, 12 বছরের মতো। তো আমার তো তখন বুঝ জ্ঞান হওয়ার কোনো ইয়ে ছিল না। এটার জন্য আমি পরবর্তী বুঝতে পারছি, অনুতপ্ত হচ্ছে। এখন আমি চিন্ময়পুর নিকট অনুতপ্ত হয়ে প্রার্থনা করছি যে আমি ওনার বিরুদ্ধে যে মিথ্যা কথাগুলো বলেছিলাম ওগুলোর জন্য আমি ক্ষমা চাচ্ছি। আর এগুলো যে যারা শিখাই দেওয়া হয়েছিল, যার নির্দেশে এগুলো ওনার বিরুদ্ধে কথাগুলো বলা হয়েছে, আমি এগুলো সুস্থ বিচার চাচ্ছি। আরেকজন ভিকটিম অর্পণ ধরের পিতা কমল ধর ইসকন এক্সিকিউটিভ টিমের 3 মহারাজের সম্মুখে তার একটি বিশেষ বক্তব্য রেখেছেন। আমরা তার কথাটাইও শুনবো। আমি বারবার আমার ছেলেকে জিজ্ঞাসা করছি, আমার ছেলেকে নিচে বলতেছি এই যে বলতেছে, নাম বলতেছে, আমি চিন্তাম না, কিন্তু তিরুপতি সত্য কথা বলেছিস, এগুলো ক্যাশে করেছি তিরুপতি কেন বলে কি আমাকে এত পরিচয় করে না বলি কেন আমার ছেলেকে এভাবে ব্যবহার করা হলো, আমাকে কেন ইয়ে করে না কোনো হবে। আমি তারে জিজ্ঞাসা করলাম কেন আসছিস, আমারে পড়ালেখা তো করাই না। তারপরে দেখা গেছে বেকারিতে সকাল 8টার দিকে যাই, আবার রাত্রে 8টা আসি। আমি প্রীতম চন্দ্র পাল, আমি সিসি পুন্ডরিগ্রামের গুরুকুলের ছাত্র। আমি গুরুকুলে এসেছিলাম 2017 সালে এবং গুরুকুল থেকে গিয়েছিলাম 2020-এ। ওখান থেকে যাওয়ার পর বাড়িতে গিয়েছিলাম ফার্স্ট। তারপর কিছুদিন পরে রংপুর থেকে কল আসে। কল দিয়েছিলেন শরণাগতি গুরুদাস ব্রহ্মচারী। কল দিয়ে বলছিলেন মহারাজ তোমাদেরকে ডাকছে, তুমি এখন তোমার বাবা বা তোমার অভিভাবককে নিয়ে আসো। নিয়ে যাওয়ার পর আমার অজান্তে আমার বাবা থেকে একটা ভিডিও নিয়েছিল। সে ভিডিওটা আমিও জানতাম না। আমার অজান্তে একটা সাইন নিয়েছিল। সাইনটা নিয়েছিলেন বলরাম দাস। চিন্ময়পুর বিরুদ্ধে কিছু জালিয়াতি হয়েছিল এবং আমার অজান্তে সিগনেচার নিয়েছিল এবং ভিডিও নিয়েছিল আমার বাবা থেকে চিন্ময়পুর বিরুদ্ধে। এবং আমার সাইন জালিয়াতির এবং ভিডিও এগুলো আমি প্রকাশ্য করার জন্য কালকে পুনরিদ্যামে আসার জন্য, তখন আসার সময় সিবিটি ঋষিকেশ আমাকে না আসার জন্য অনেক করেছিল এবং তবুও আমি আসছি। কেন ওগুলো করতেছে আমাদের আমি সুষ্ঠু বিচার চাই। আমার নাম অর্পণ দাস। আমি পুন্ডরিগ্রামের গুরুকুলে দীর্ঘ 5 বছর ধরে থেকেছিলাম। তো আমি এখান থেকে চলে আসার কারণ কিছু কিছু কারণ আছে। যেমন আমাকে চিন্ময় প্রভু বিভিন্ন কারণে ভক্তদের সাথে মিলামেশা করলে সবার সামনে মারধর করতো। হরে কৃষ্ণ। আমার নাম অর্পণ দাস। আমি শ্রী পুন্ডরিগ্রামের অধ্যক্ষ শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর সাথে আমার কোনো অনৈতিক সম্পর্ক ছিল না। আমি তো গুরুকুলে তো প্রথম থেকে ছিলাম, যেমন 2012-13-তে হয়েছে, তখন প্রথম থেকে যখন ছিলাম তখন আমি তো গুরুকুলে তখন ছোট হয়েছিলাম। আমরা উজ্জ্বল যে ভিকটিম হয়েছে সেই ভিকটিমের পিতা মাতার সাথেও কথা বলেছি। তারা এই বিষয়ে কি বলেন সে বিষয়টি আমরা এখন জানবো। আমার নাম কি বেনিদি দামোদর দাস। আমার ছেলের নাম উজ্জ্বল চন্দ্রনাথ। তার আমার পাশে আছে যে আমার অর্থায়নী গীতা রানীনাথ এবং গুরু মহারাজ দীক্ষিত নাম হচ্ছে গোবিন্দভক্তি দেবী দাসী। তো উজ্জ্বল গুরুকুলে ওকে আমরা ছোটবেলা থেকে দিছিলাম। তো সিংহপুর নামে কিছু খারাপ কথা হয়তো ছোট বাচ্চা ছেলে কিছু বুঝে নাই, এই জন্য অপবাদ দিয়েছে। তো আরো এর সাথে আরো কয়েকজন ছিল। এখন
ওরা বারবার এই ধরনের কাজ করা তো আর ভালো না। আমরা এখন প্রত্যক্ষদর্শী সেই ভিকটিম শিশুদের বন্ধু, যাদেরকে এই ষড়যন্ত্রকারী চক্ররা তাদের জালে আটকাতে পারেনি, তাদের মুখ থেকে তাদের বক্তব্য শুনবো। হরে কৃষ্ণ, আমার নাম মণি কৃষ্ণ দাস। আমি 2017 সনে শ্রী পুণ্ডরিক গদাধর গুরুকুলে অংশগ্রহণ করি ছাত্র হিসেবে। তখন আমার বয়স 17 বছর ছিল। তখন আমি তেমন প্রাপ্তবয়স্ক ছিলাম না, যেটুকু আমার চোখে দেখা। তো শ্রীধামের একনিষ্ঠ সেবক দীর্ঘদিন ধরে সেবা করছেন শ্রী গুরু গৌরাঙ্গ বাসুহনের একনিষ্ঠ সেবক অষ্টধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু, ওনার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র আমরা দেখেছি নিজের চোখে। ছোটরা, তারপর হচ্ছে আমাদের সিনিয়র যারা বলেছেন, তাদেরকে ধমকিয়ে তাদের উপর বিভিন্ন অত্যাচার করে ওদেরকে দিয়ে এই স্টেটমেন্ট গুলো নেওয়া হয়েছিল আমার সচক্ষে দেখা। তো এই কাজের মধ্যে ইনভলভ ছিলেন তিরুপতি বালাজি দাস ব্রহ্মচারী ও বরণ্য জ্যোতিপতি, আর অনেকে ছিলেন যার উল্লেখযোগ্য আমার নাম জানা নেই। তো আমি যতটুকু জানা মতে শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর বিরুদ্ধে তারা যে স্টেটমেন্ট গুলো নিয়েছিলেন, তারা হচ্ছেন অপ্রাপ্ত বয়স্ক, তাদেরকে বিভিন্ন কিছু লোক লালসা দেখিয়ে, মানে তোমাকে মোবাইল ইউজ করতে দিব, টাকা পয়সা দিতেন, বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে লোক লালসায় ফেলে তারা কি করেছিলেন, এই কার্যাবলীগুলো বলিয়ে নিয়েছিলেন। তো বলিয়ে নেওয়ার প্রভাবে তারা বলে দিয়েছিল, তারা তো জানতো না এটার প্রভাব এতটুকু হবে। তারপর তারা, আমার জানা ছিল না, তারা যে আমাকেও সহ ব্যবহার করেছিল, যে আমার মিথ্যা নাম দিয়ে আমার নামে আমার বলা ছিল আমি স্টেটমেন্ট দিয়েছি। তো আমি জানতাম না, যখন ইসকন ডিভিশনাল থেকে আসছিল 3 মহারাজ, তারা আমাকে জিজ্ঞেস করছিল, তখন আমি সত্য যতটুকু আমার জানা ছিল, সত্যতা যতটুকু আমি জানিয়েছি ওনাদেরকে। তখন আমি ওনাদেরকে স্বীকার করেছি আসলে আমরা তো এরকম কিছুতে অংশগ্রহণ করিনি, আমরা জাস্ট শুধু দেখেছিলাম, আর যতটুকু জানানোর দরকার ছিল আমার কর্তৃপক্ষ বা গুরুবর্গদের ততটুকু জানিয়ে দিয়েছি। হরে কৃষ্ণ, আমার নাম প্রিয় ভক্ত প্রহ্লাদ দাস। আমি শ্রীরামের গুরুকুলে 2015 সাল থেকে গুরুকুলের ছাত্র হিসেবে ছিলাম। তারপর প্রাপ্তবয়স্ক হওয়ার পরে শ্রীরামে ব্রহ্মচারী হিসেবে জয়েন করি। তো গুরুকুলে থাকা অবস্থায় আমাদের বিভিন্ন তখন কয়েকজন ভক্তরা ছিল, যারা যে তিরুপতি বালাজি দাস ব্রহ্মচারী, তারপর বরণ্য জ্যোতিপতি প্রভুরা, ওরা যে আমাদের যারা সহপাঠীরা ছিল, ওদেরকে বিভিন্ন টাকা পয়সা বা মোবাইলের প্রলোভন দেখিয়ে তখন শ্রীরামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক ষড়যন্ত্র করছিল। তারা কি করতো, তখন বিভিন্ন বিষয় শিখিয়ে দিয়ে ওদেরকে আমাদের সামনে ওনাদেরকে ছেলেদেরকে দিয়ে উপস্থাপন করার চেষ্টা করছিল, বিভিন্ন ভিডিও করাইছিল। আমাকেও ওরা বিভিন্নভাবে প্ররোচনা করেছিল যেন করি, কিন্তু আমি ওইগুলাতে যুক্ত হইনি। কিন্তু আমি নিজের স্বচক্ষে দেখেছি যে ওরা ভিডিও করছে, এরকম অনৈতিক গুলো ওদেরকে দিয়ে করিয়েছিল। তো এইরকম প্রভুর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল তারা, তো এখন বড় হয়ে আমি যে এখন দেখছি যে পরিস্থিতি, ওরা বিভিন্ন রকম অনলাইনে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে প্রভুর বিরুদ্ধে। তা আমি যেহেতু স্বচক্ষে সেটা সাক্ষী যে ওরা এটা মিথ্যা কি করেছে, প্রভুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওদেরকে যে শিখিয়ে দিয়ে বিভিন্ন রকম কথা উপস্থাপন করিয়েছে ভিডিওর মাধ্যমে, আমি এটা তীব্র নিন্দা জানাই। এবং যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে যেন শীঘ্রই কোনো স্টেপ নেওয়া হয়, আমি সেটা সকলের কাছে অনুরোধ করছি। 2015 সালে যাকে বিভ্রান্ত করে চক্রান্তকারীরা চিন্ময় প্রভুর বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ করে, সেই ব্যক্তি আজকে কি বলছে আমরা সেটাও জানবো। প্রণাম, আমি সুবোধ কুমার দত্ত। আমি পুণ্ডরিক ধামে দীর্ঘকাল পুণ্ডরিক বিদ্যানিধি স্মৃতি সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি পুণ্ডরিক বিদ্যানিধি স্মৃতি সংসদের সভাপতির দায়িত্ব পালন করছি। পর্যায়ক্রমে 1980 সাল থেকে 82 পর্যন্ত আমাদের দফায় দফায় আলাপের প্রেক্ষিতে ইসকন বাংলাদেশে প্রথমবারের মতো পুণ্ডরিক ধাম এই সেবাভার গ্রহণ করে এবং প্রথমবার বাংলাদেশ ইসকনের
এই পুণ্ডরিক ধামেই তাদের কার্যক্রম ইতিহাসে প্রথমবারের মতো শুরু হয়েছে। তো সেই কার্যক্রমের সাথে আমার সঙ্গে ছিলেন দানবীর মৃদুলকান্তি দে, চট্টগ্রামের বেশ কিছু শুভাকাঙ্ক্ষী। তাদের সমর্থনে আমরা ওই কাজটা করতে সক্ষম হয়েছি। আমাদের সাথে ইসকনের একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তিটা 1982 সালে সম্পাদিত হয়। সেই চুক্তির মোতাবেক স্মৃতি সংসদের 7 জন সদস্য এবং ইসকনের পক্ষ থেকে 5 জন সদস্য নিয়ে মোট 12 জনের একটা কোঅর্ডিনেশন কমিটি হয়। সেই কোঅর্ডিনেশন কমিটি যৌথভাবে সিদ্ধান্তক্রমে পুণ্ডরিক ধাম পরিচালনা করবে। তো সেভাবে আমরা কার্যক্রম করে আসছি। দেখা যাচ্ছে যে ইসকন যারা কর্তৃপক্ষ গুরু মহারাজ অসুস্থ হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে তাদের কিছু কিছু সিদ্ধান্তে আমরা মাঝে মাঝে একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাচ্ছি। যে আমাদের ধামের যিনি অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাকে নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে কোনো সময় ওই সমস্ত ভিডিওর মাধ্যমে আমরা নিজেরাও কোনো সময় বিভ্রান্ত হয়েছি। কিন্তু পরবর্তী দেখা গেল সেই ভিডিওগুলো ছিল একদম ফেক এবং গুলো প্রতিষ্ঠিত হয় নাই। যারা এই ভিডিওগুলোতে বক্তব্য রেখেছে তারা পরবর্তীতে স্বীকারোক্তি দিয়েছে যে এই সব কথাগুলো তাদেরকে দিয়ে বলানো হয়েছে। আমরা বিষয়টা আভ্যন্তরীণভাবে পুণ্ডরিক ধামের মধ্যেই এই বিষয়গুলো তদন্ত করেছি এবং ইসকন কর্তৃপক্ষ বারবার এই বিষয়গুলো তদন্ত করে এই প্রতিটি ভিডিও অসত্য বলে প্রমাণিত হওয়ায় শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাসকে এই সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে এই বিষয়গুলো একটা চলমান অবস্থার মধ্যে বিদ্যমান রয়েছে। আমি আসলে ইসকনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার ফলে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ইসকনের যারা গৃহস্থ ভক্ত তারা মাঝে মাঝে এই মন্দিরের এই সমস্ত ব্রহ্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার করে তাদেরকে অসম্মান অমর্যাদা করার চেষ্টা করে, যেটার সাথে ইসকন কর্তৃপক্ষের একটা অংশের যোগাযোগ আছে বলে আমার বিশ্বাস। চিন্ময় প্রভুকে নিয়ে যেহেতু তিনি ধামের অধ্যক্ষ, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং ধামের বিশাল একটা উন্নয়ন করেছেন তার দায়িত্বকালীন সময়ে, যেটা আজকে পুণ্ডরিক ধামের যে পরিসর অবয়ব সবকিছু দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো তাকে সবসময় যেভাবে একটা অপপ্রচারের মধ্যে নিয়ে আসা হচ্ছে, এটা একটা চক্রান্ত এবং সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে এবং স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা সমস্ত বিষয়গুলো তদন্ত করে কোনো সত্যতা আজ পর্যন্ত পাইনি। ইসকন কর্তৃপক্ষ সত্যতা পাইনি বলে শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে বারবার তাকে অব্যাহতি দিয়েছে এই সমস্ত অভিযোগ থেকে। তা সত্ত্বেও কেন সেগুলো চলমান, এটা আমার কাছে খুব বিস্ময়কর মনে হচ্ছে। দীর্ঘদিন ধরে পুণ্ডরিক ধামে যিনি সেবা দিয়ে আসছেন, পুণ্ডরিক ধামের বর্তমান সাধারণ সম্পাদক শ্রীপাদ কল্পতরু দাস ব্রহ্মচারী, ওনার বক্তব্যে শিশুরা যে প্রকৃতপক্ষে ভিকটিম হয়েছে সেই বিষয়টি উঠে এসেছে। চলুন আমরা ভিডিওটি দেখি। হরে কৃষ্ণ, আমি কল্পতরু দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক পুণ্ডরিক ধাম। তো আজকে আমি একটা তথ্য নিয়ে আপনাদের অবহিত করতে চাই। আমাদের পত্রদামে তিরুপতি দাস ব্রহ্মচারী নামে আমাদের এক ভক্ত দীর্ঘদিন যাবৎ সেবায় নিয়োজিত ছিলেন এবং খুব সুন্দরভাবে সেবা পরিচালনা করত। কিছুদিন পর তার একটা খারাপ প্রভাব এখানে বিভিন্ন ভক্তদের নিয়ে বিভিন্ন অসৎ চিন্তা মনোভাব তার ভিতরে পোষণ করায় তাকে শ্রীধাম কর্তৃপক্ষের রেজুলেশনের মাধ্যমে আমাদের পত্রদাম থেকে তার আধ্যাত্মিক কল্যাণ কামনায় তাকে ঠাকুরগাঁয়ে আমাদের বিনয় মহারাজের মন্দিরে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো সে ওই সিদ্ধান্ত আমাদের সামনে যথাযথভাবে পূর্ণ করার অভিব্যক্ত প্রকাশ করলেন, কিন্তু হঠাৎ 5 ঘন্টার মধ্যে তিনি আবার তার সাথে আলোচনা করে সেটাকে
তার পুণ্য বা পোষণ করে যাওয়ার অনীহা প্রকাশ করলেন। তিরুপতি বালাজি আমাদের এখানে কিছু গুরুকুলের ছাত্রদের নিয়ে, নাবালক যারা ছিল তাদের নিয়ে বিভিন্ন ভাবে কুচুকরি মলের প্ররোচনায় আমাদের চিন্ময় কৃষ্ণদেব ব্রহ্মচারীর বিরুদ্ধে একটা মিথ্যে ভিডিও তৈরি করে তিরুপতি বালাজির কৃত দুষ্কর্মের জন্য সে তার দোষীর শাস্তি না পেয়ে ইসকন কর্তৃপক্ষ কর্তৃক সে পুরস্কৃত হয়ে মাদের গ্রুপে সিলবল লাভ করে, যার ফলশ্রুতি সে উদ্যুক্তমান আরো বৃদ্ধি পায়। 2015 সালে তদন্ত করা হয়েছে, 2020 সালেও তদন্ত করা হয়েছে এবং সর্বোচ্চ তদন্তের মধ্যেও সেখানে ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে সামাজিক মিডিয়ায় যে ধরনের অপপ্রচার দেখা যায় সেটা অত্যন্ত দুঃখজনক এবং যথার্থ যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। পুণ্ডরিক ধামের প্রথম অধ্যক্ষ শ্রীপাদ নিষ্ঠুরা দাস ব্রহ্মচারীর থেকে শুরু করেন বর্তমান অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস প্রভু পর্যন্ত যে নিরবিচ্ছিন্ন ষড়যন্ত্র চলছে সেই বিষয়ে আমরা বিদ্যানীতি স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতির কাছ থেকে পূর্ণ আলোচনাটি শুনব। চলুন তিনি কি বলছেন জেনে আসি। হরে কৃষ্ণ। আমি শোভন কুমার চৌধুরী, শ্রী শ্রী পুণ্ডরিক বিদ্যানীতি স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি। এখানে আমার বাড়িটা হইল পুণ্ডরিক বিদ্যানীতি সংলগ্ন। আমি ছোটবেলার থেকে এখানে সংশ্লিষ্ট হয়ে আছি। 2007 সালে এখানে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এখানে আছেন। এমনি ওনার নেতৃত্বে যে কি সুন্দর পুণ্ডরিক বিদ্যানীতিকে একটা সুরম্য একটা নন্দন কাননের দিকে এগিয়ে নিচ্ছেন। এইটার প্রতি ঈর্ষান্বিত হয়ে অনেকে অর্থাৎ বলরাম করুণা এবং আরো অনেকেই মিলে এখানে যে কর্মকাণ্ডটার মধ্যে ওনারা করতেছেন এটার জন্য আমরা খুবই নিন্দা জানাই। এই যে স্ক্যান্ডালটা শ্রীপাদ চিন্ময় দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে এসেছে, এইটা 2015 সালে সিপিটির মাধ্যমে আমি ছিলাম, এখানে সম্পৃক্ত ছিলাম। সেটাকেও এটা প্রমাণিত হয়ে ওনারা ক্লিন সার্টিফিকেট দিয়েছেন। মায়াপুর থেকে এসেছিলেন, আমরা ছিলাম এবং আরো একজন প্রয়াত ডাক্তার মিলন দেব মহোদয় ছিলেন এবং অন্যরাও ছিলেন। এখানে আবার 2020 সালে যে এসেছে সেটার মধ্যে আমি একই অভিযোগ, এটা আমি সম্পৃক্ত আছি এবং অনুরূপ ভাবে এখানে প্রথম ছিলেন 1982 সাল হইতে শ্রীপাদ নিস্তলাদ দাস ব্রহ্মচারী। ওনাকেও এরকম অপবাদ দিয়েছেন, শ্রীহরিকেও অপবাদ দিয়েছেন, নিষ্কিঞ্চন এখানে বর্তমান আছেন, ওনাকেও অপবাদ দিয়েছেন। কৃষ্ণকীর্তন উনি নাই, উনিও প্রয়াত, ওনাকেও এরকম হয়েছে। তো ওনার ঊর্ধ্বগতিতে দেখে উন্নয়ন এবং সমস্ত কর্মকাণ্ড দেখে ইসকনের এই কতিপয় ভক্তরা, শিষ্য বলেন ভক্ত বলেন, এরা ঈর্ষান্বিত হয়ে ওনাকে এরকম অপদস্থ করে এগুলো করার জন্য পায়চারা করতেছে। এইটা সর্বোপরি এইগুলোর জন্য এই যে খারাপ আমার দৃষ্টিতে এটা সনাতন ধর্মের দিকে খুব খারাপ প্রকৃতি। এইটার জন্য খুবই নিন্দাবাদ জানায়। এখানে যারা এগুলো সম্পৃক্ত হয়েছে এটা ভগবানের কাছে বিচার চায়, এরা যেন ধ্বংস হয়ে যায়। বিগত 5 বছর আগে যখন এই শিশু নির্যাতনের ঘটনাটি উত্থাপিত হয় তখন বিদ্যানীতি স্মৃতি সংসদ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির যিনি প্রধান ছিলেন তিনি এই বিষয়টা আবার জাগরিত হওয়ার কারণে তিনি খুব ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি এই বিষয়টা নিয়ে কি বলছেন সেটাও আমরা এখন জানবো। আমার নাম গোবিন্দ প্রসাদ মহাজন, বৈষ্ণব পরিবারে আমার জন্ম। আমি 1972 সাল থেকে পুণ্ডরিক ধামের সাথে ওতপ্রোত হয়ে জড়িত। বর্তমানেও আমি পুণ্ডরিক ধামের প্রধান উপদেষ্টা হিসেবে আছি। আগে নিস্তলা প্রভু যে দায়িত্বে ছিলেন ওনার সাথে আমাদের সম্পৃক্ততা খুব বেশি ছিল, কিন্তু ওনার বিরুদ্ধে যে এত ত্যাগী পুরুষ, কত ষড়যন্ত্র কেন হয়েছে সব কিছু সামনে দিয়েছি আমরা। আরো প্রোগ্রাম এসেছেন, কিন্তু এখন সর্বশেষ চিন্ময় দাস উনি দায়িত্ব নেওয়ার পরে যে উন্নয়ন
এই পুণ্ডরিক ধামে হয়েছে একটা দৃশ্য তো আমাদের কাছে অচিন্তনীয়। এই যে লক্ষ্মী জনার্দনের সম্পত্তি রক্ষার জন্য উনি যেভাবে নিবেদিত, উনি যেভাবে সব কর্মকাণ্ড এবং সমস্ত ডকুমেন্টগুলি সংগ্রহ করে যেভাবে উনি এই সম্পত্তিগুলি রক্ষা করেছেন, এগুলি আসলে আমাদের কাছে একটা আদর্শের ব্যাপার। 2015 সালে যে চিন্ময় প্রভুর বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছিল, সেই তদন্তভাগ দায়িত্ব ছিল আমার উপর। আমি তদন্ত করেছি, তদন্ত করে সেটা একটা সুরাহা হয়েছে। 15 সাল এবং 20 সালে যে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছিল, এগুলি আমাদের স্মৃতি সংসদ থেকে এবং ইসকনের তরফ থেকে এগুলি যাচাই বাছাই করা হয়েছিল এবং সেগুলি মূলত যে একটা ষড়যন্ত্র তার প্রত্যক্ষ প্রমাণ আমরা পেয়েছি এবং উনি নিশ্চিতভাবে এগুলির সাথে সম্পৃক্ততা ওনার ছিল না, এইটাই আমরা প্রমাণ পেয়েছি। পুণ্ডরিক ধামের বর্তমান কোষাধ্যক্ষ শ্রীপাদ শ্রীধর চৈতন্য দাস তিনিও এই বিষয়টি নিয়ে খুবই ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি যেহেতু পুণ্ডরিক ধামের বাসিন্দা এবং পুণ্ডরিক ধামে একটি বিশেষ দায়িত্বে আছেন, তিনিও এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। আমরা তার বক্তব্যটিকে শুনবো। হরে কৃষ্ণ। আমার নাম শ্রীধর চৈতন্য দাস ব্রহ্মচারী, কোষাধ্যক্ষ শ্রী শ্রী পুণ্ডরিক ধাম। তো আমার জন্ম এই শ্রীধামে, সেই ছোটবেলা থেকেই এখানে বেড়ে ওঠা এবং শ্রীধামের প্রকৃতি বা এখানের পরিবেশেই আমি বড় হয়েছি। তো সেই সুদীর্ঘ কাল থেকে দেখতে পাচ্ছি যে এই শ্রীধামের যারাই দায়িত্বে এসেছিলেন, সেই যারা দায়িত্বে ছিলেন প্রত্যেকের অনেক অবদান এই শ্রীধামে আমরা দেখতে পেয়েছি ওই সময়। তো বর্তমানেও যিনি দায়িত্বে আছেন শ্রীপাদ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু, আপনারা নিশ্চয়ই জানেন এবং আপনারা দেখেছেন শ্রীধামের অভূতপূর্ব উন্নয়ন তিনি সাধন করেছেন। তো এই উন্নয়ন দেখে দীর্ঘ সেই 2008 সাল থেকে একটি কুচক্রী মহল তারা প্রভুর বিরুদ্ধে বিভিন্ন রকমের কুৎসা রটনা, বিভিন্ন রকমের অভিযোগ এবং বিশেষ করে ইসকন কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময়ে তারা মিথ্যা অভিযোগ এবং রটনা, ভিডিও বার্তা তৈরি, বিভিন্নভাবে ওনারা চেয়েছিলেন শ্রীধামের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য। তার ওই ধারাবাহিকতায় 2015 সাল এবং 2020 সালে এই বিভিন্ন অভিযোগপত্র উপর ভিত্তি করে তদন্ত হয় ইসকনের হায়ার অথরিটি থেকে। তো সেই তদন্তের পরিপ্রেক্ষিতে প্রভুকে ক্লিন সার্টিফিকেটও দেওয়া হয়েছে যে তিনি নির্দোষ। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই ভিডিও বা এই বিষয়গুলো তৈরি করা হয়েছে। তো সেই পরবর্তীতে সেই বিষয়গুলো সমাধান হওয়ার পরেও বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই একই ভিডিওগুলো, যে ভিডিওর পরিপ্রেক্ষিতে তদন্ত হয়েছিল এবং বিচারিক প্রক্রিয়া সম্পাদন হয়েছিল, সেই ভিডিও বার্তাগুলো বর্তমানেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যেটা আমাদের এই অর্থ প্রতিষ্ঠানে শ্রীধামের ভাবমূর্তিকে অত্যন্তভাবে ক্ষুণ্ণ করে। এবং আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আমাদের পুরো সনাতন সমাজকেই, সনাতন সমাজের এই ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তো আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমি আশা করি এই জিনিসগুলো যারা করছেন, যারা এই সমস্ত অপপ্রচারগুলো করছেন, তাদেরকে বিচারিক প্রক্রিয়া আনা হোক, তাদের শাস্তির দাবি করছি এবং এই যে জিনিসগুলো বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে তারা, সেগুলো অবিলম্বে বন্ধ করা হোক। হরে কৃষ্ণ। হাটহাজারী শিক্ষক সমিতির বিশিষ্ট নেতা এবং পুণ্ডরিক বিদ্যানিধি স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শ্রী অশোক কুমার নাথ এই ষড়যন্ত্রের বিষয়টি উল্লেখ করে একটি বক্তব্য রেখেছেন। চলুন আমরা তার বক্তব্যটি শুনে আসি। হরে কৃষ্ণ। আমি অশোক কুমার নাথ,
সাধারণ সম্পাদক শ্রী শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি স্মৃতি সংসদ। আমি আজ শ্রী শ্রী বাসবান মুরারি এই রাধা মন্দিরের শ্রীচরণে প্রণাম নিবেদন করে দুটা কথা বলছি। আমি সকলের জ্ঞাতার্থে বলছি, আমাদের এই শ্রী শ্রী পুণ্ডরিক ধামে 1982 সনে আমাদের সাথে এই ইসকনের সাথে একটা কোঅর্ডিনেশন কমিটির মধ্য দিয়ে আমাদের একটা চুক্তিনামা হয়, যাতে আমাদের সমন্বয়ে এই ধামের সেবা কার্যক্রম সহ সমস্ত কার্যক্রম পরিচালনা করা হবে। তবে দুঃখের বিষয়, আমরা ইতিমধ্যে এবং পূর্বেও 2015 সালে এবং 2020 সালে ও একবার আমাদের এই ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহোদয়কে নিয়ে বিভিন্ন কটূক্তি নিয়ে এখানে আলোচনা হয়। সেখানে সিপিটি এবং এক্সিকিউটিভ বডি এবং আমরা শ্রীধামের পরিচালনা পর্ষদ থেকে আমরা এইটার সাথে আলোচনায় বসে আমরা এক্সিকিউটিভ কমিটি কর্তৃক আমাদের এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহোদয়ের আমরা ক্লিন সার্টিফিকেট প্রাপ্ত হই এবং যা অপপ্রচার করা হয়েছিল তা ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়। তো এখন দেখছি আবারও কিছু সোশ্যাল মিডিয়ায় এইগুলো নিয়ে আবারও বাড়াবাড়ি হচ্ছে, বিভিন্ন কটূক্তি করা হচ্ছে, যেটা সনাতন ধর্মের জন্য কাম্য নয় এবং শ্রীধামের জন্য মানক্ষুণ্ণ হচ্ছে বলে আমরা পরিচালনা পরিষদ মনে করি। তো আমরা অনুরোধ করছি এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আমরা যদি এইগুলো আমাদের ধামকে নিয়ে এবং আমাদের এই যিনি অধ্যক্ষ মহোদয় আছে আবারও যদি এগুলোর পুনরাবৃত্তি হয়, তাহলে আমরা এই অপপ্রচারের জন্য আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আমরা সনাতনী সম্প্রদায় আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি এই অপপ্রচারের বিরুদ্ধে। পুণ্ডরিক ধামের অভ্যন্তরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে যারা শাস্তি পেয়েছেন এবং ধাম থেকে বিতাড়িত হয়েছেন, তারাই পরবর্তীকালে একজোট হয়ে ধাম কর্তৃপক্ষের বিরুদ্ধাচরণ করে এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এ বিষয়ে আমরা শুনবো পুণ্ডরিক ধামের ইউথ ফোরামের পরিচালক শ্রী আদিপুরুষ প্রভুর কাছ থেকে। তার গুরুত্বপূর্ণ বক্তব্যে দুটি বিষয় উঠে এসেছে। এক হচ্ছে ব্যক্তি স্বার্থ জমি জমা দখলের প্রয়াস, দ্বিতীয়ত অপরাধে শাস্তি পাওয়া। চলুন আমরা তার গুরুত্বপূর্ণ বক্তব্যটি শুনে আসি। প্রণাম সমস্ত সনাতনী ভক্তবৃন্দ। তো আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে এসেছি দুটো কথা শেয়ার করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন বিগত সময়গুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুণ্ডরিক ধামের সম্মানিত অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে নিয়ে যে সমস্ত মিথ্যাচার প্রচারণা প্রপাগান্ডা আমাদেরই কিছু সনাতন বেশধারী ভক্ত বেশি যে সমস্ত ব্যক্তির এই কাজগুলো করছে, তো তাদের উদ্দেশ্যে বা তাদের যে মুখোশ সেটা একটু আপনাদের সামনে আমি যেটা আমার জীবনে আমি দেখে এসেছি সেই বিষয়গুলো আপনাদের সাথে একটু তুলে ধরতে চাই। প্রথমত যে বিষয়টা আসলে একটা মন্দির পরিচালনা করতে গেলে সেখানে আসলে ভালো মন্দ অনেক কিছুই থাকে, যার কারণে একটা ম্যানেজমেন্ট কমিটি থাকে যাদের উপরে দায়িত্ব ন্যস্ত থাকে যাতে মন্দিরটা সুন্দরভাবে পরিচালিত হয়। তো সেটি করতে গিয়ে আসলে বিভিন্ন ব্যক্তিকে তাদের দণ্ড দিতে হয়, কখনো পুরস্কৃত করতে হয়। তো তারই ধারাবাহিকতায় পুণ্ডরিক ধামে যে সমস্ত বিষয় নৈতিকতা বর্জিত ছিল বা আধ্যাত্মিকতার পরিপন্থী ছিল, সেই সমস্ত কর্মকাণ্ড যারা পরিচালিত করছিল তাদেরকে শাস্তি প্রদান করতে গিয়ে আসলে আজকের এই প্রেক্ষাপটটা শুরু। তো সেরকম একজন ব্যক্তি যাকে আসলে পুরো টিএমসি অর্থাৎ সেটা একজন নয়, সেটা 5 থেকে 7 জনের একটা বডি সেখানে একত্রে বসে তারা সিদ্ধান্ত নেয় যে কোন অপরাধের জন্য কি শাস্তি দেওয়া হবে। সেরকম একটি ঘটনায় একজন ব্যক্তিকে, একজন আশ্রমবাসীকে টিএমসি কর্তৃপক্ষ শাস্তি দিয়েছিল এবং যার সাথে আমাদের সেই তখনকার গুরুকুল আশ্রমের ছেলেদের একটা ভালো যোগাযোগ ছিল। তো তিনি কি করলেন, তিনি সেই শাস্তিটা মেনে নেওয়ার ভান করে তিনি আসলে বের হয়ে গিয়ে তিনি করেছিলেন কি এই সমস্ত গুরুকুলের ছেলেদেরকেও তিনি প্রলোভিত করে প্ররোচিত করে তার সাথে তিনি রংপুরে নিয়ে যান এবং সেখানে বিভিন্ন তার যে মাস্টার মাইন্ড যারা ছিল বরেণ্য যদুপতি এবং আরো বলরাম করুণা যিনি বাসুদেব ধর,
প্ররোচনায় বা তাদের একটা মূল মাস্টার মাইন্ডের একটা অংশ হিসেবে তাদেরকে সেখানে নিয়ে সেই ভিডিওগুলো তারা করে। এবং আপনারা দেখবেন যে প্রতিটা ভিডিও আসলে সে সমস্ত নাবালক বাচ্চাদেরকে তারা আসলে শিখিয়ে শিখিয়ে সেগুলো করিয়েছে, যার কারণে অনেক এডিটিং এর যে স্পট আপনারা সেখানে দেখতে পাবেন এবং একই ধরনের কথা প্রতিটা বাচ্চাকে দিয়ে তারা বলানোর চেষ্টা করেছিল। যদি এই ঘটনাগুলো ছিল 4-5 বছর আগের ভিডিও, তখনও এগুলো এইভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়নি, কিন্তু পরবর্তীতে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে ইদানিং সময়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এবং আরো অনেক বিরাট একটা মহল এই বিষয়গুলোকে পুঁজি করে পুনরুদ্ধামের যে বর্তমান যে সমৃদ্ধি এবং যে অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার মানুষ এবং সার্বিক আরো অনেক ব্যাপার রয়েছে যেগুলো হয়তো আমি ক্যামেরার সামনে আপনাদের বলতে পারছি না, যে সমস্ত যে সনাতনীদের যে আন্দোলনের যিনি একজন অগ্রযাত্রা বা পথিকৃৎ স্বরূপ সেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে ব্যক্তিগতভাবে আক্রমণের জন্য বা তাকে হেনস্থা করার জন্য পরিকল্পিতভাবে এই একটা চক্র এর পিছনে কাজ করছে। তো তার ধারাবাহিকতায় বিশেষ করে যারা প্রবর্তক এবং নন্দনকাননের ভক্তবৃন্দ আছেন তারাও আমার এই ঘটনার সাথে আপনারা সবাই জানেন যে আমাদের চৌধুরীঘাটে এই যে বাসুদেব ধর প্রভুর যে জায়গাটা ছিল এবং চিন্ময় প্রভু তখন ডিভিশনাল সেক্রেটারি ছিলেন চিটাগাং। তো তিনি যখন তাকে এখানে আমন্ত্রণ করেছিলেন তার জায়গায়, তো আমরা সবাই আসার কথা ছিল, কিন্তু অনুষ্ঠানে আসার পূর্ব মুহূর্তে তিনি জানলেন যে আসলে এই জায়গাতে সমস্যা আছে, ল্যান্ডগত কিছু ইস্যু আছে এবং এখানে আয়োজনটা আসলে অনেক বড় আকারে হচ্ছে, যেটা প্রভু জানতেন না। তো পরবর্তীতে যখন নন্দনকানন এবং প্রবর্তক থেকে ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হয় বিষয়গুলো, তখন তিনি আর এই প্রোগ্রামে আসেননি এবং এরপরে তিনি আক্রোশে ফেটে পড়েন এবং তিনি সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের সামনে তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি চিন্ময় প্রভুকে দেখে নেবেন এবং তারই ধারাবাহিকতায় তিনি সেই চক্রকে তার বাসায় নিয়ে আসেন, সেই সমস্ত নাবালক ছেলেদেরকে তাদেরকে দিয়ে পুনরায় আবার ইসকন অথরিটির কাছে এগুলোকে উত্থাপন করেন এবং এখানে তিনি ক্ষান্ত হননি। অবশ্যই আপনার যদি কারো সম্পর্কে কোনো সন্দেহ থাকে আপনি অবশ্যই অথরিটিকে উত্থাপন করবেন, এটাই নিয়ম। কিন্তু উনি যে কাজটা করেছে যে এরপর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলোকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া শুরু করেন এবং সেখানে তারা যে বিষয়টা বলছে যে এই সমস্ত নাবালকদের সাথে আসলে শিশু নির্যাতন হয়েছে, কিন্তু আমি আপনাদের বলতে চাই প্রকৃতপক্ষে শিশু নির্যাতন তারাই করেছে, তারাই এই সমস্ত শিশুদের তারা ভবিষ্যৎ চিন্তা না করে তারা এই সমস্ত ভিডিওগুলোকে তারা সামাজিক মিডিয়াতে তারা উত্থাপন করার মাধ্যমে প্রকৃত শিশু নির্যাতনকারী আমি বলতে চাই তারাই। তো সেজন্য প্রিয় সনাতনী ভাই ও বোনেরা, তো এই যে ব্যক্তিগত কিছু বিষয় যেখানে আসলে অন্যায় যে করেছে তাকে শাস্তি দিতে গিয়ে এই পুরো বাচ্চাদেরকে নিয়ে একটা ভিডিও তৈরি হলো এবং আরেকজন অপরাধী যিনি তার জায়গাকে ডিসপুট জায়গাকে তিনি একটা শোডাউন দেখিয়ে তিনি সেটাকে কবজায় আনতে চেয়েছিলেন। তো এই দুই ব্যক্তির ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা কি করেছে পরিকল্পিতভাবে এবং বিভিন্ন জনের ব্যক্তিগত ক্রোশ আছে। আমি আগেই বলেছি আপনাদের একটা মন্দির পরিচালনা করতে গেলে অবশ্যই সেখানে অনেক কিছু দমন করতে হয়। তো যারা যারা সেই সমস্ত ব্যক্তিগত স্বার্থে যাদের বাধা এসেছে তারা সবাই একজোট হয়ে আজকে চিন্ময় প্রভুর বিরুদ্ধে এই সমস্ত ন্যাক্কারজনক বিষয় তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এমন এমন জায়গায় তারা এগুলো ছড়িয়ে দিচ্ছে যেগুলো বলায় বাহুল্য রাখে না যে এগুলো আসলে আমাদের নিজেদের কতটুকু আমাদের ক্ষতি করছে। তো সেজন্য আমি আপনাদের কাছে অবশেষে বলতে চাই যে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, কারণ আমি আমার যতটুকু সময় আছি আমি দেখেছি যে পরবর্তীতে সেই বাচ্চারা তারা এখন সাবালক হচ্ছে এবং তারা বুঝতে পারছে এবং তারা প্রত্যেকে এখন ধামে এসে তারা ক্ষমা প্রার্থনা করছে। তারা আমাদের কাছে প্রয়োজনে তারা আমাদেরকে বলছে যে প্রভু আমাদের যা যা করতে হয় আপনারা আমাদের থেকে ভিডিও নেন বা আমাদেরকে যা যা করতে হয় আমরা তা সবকিছু করতে রাজি আছি। কিন্তু আসলে সেই সমস্ত বিষয় আমাদের কাছে আরো আগে উত্থাপিত হয়েছে তাদের বিষয়গুলো, কিন্তু আমরা পারিনি সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপনাদের কাছে উপস্থাপন করতে, কারণ এটা আমাদের বিবেকের বাদ ছিল যে এই সমস্ত ছেলেদের একটা ভবিষ্যৎ আছে, আমরা কেন আমাদের স্বার্থে সেগুলো আপনাদেরকে এভাবে সোশ্যাল মিডিয়াতে দেবো। কিন্তু আসলে আজকে আমাদের যে পিঠ দেওয়ালে থেকে যাওয়ার মতো অবস্থা, যার কারণে আসলে বাধ্য হয়ে অত্যন্ত দুঃখান্বিত চিত্তে আপনাদের সাথে আজকে এটা আমাদের প্রকাশ করতে হচ্ছে। প্রণাম। চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক শ্রী আয়ান শর্মা এই বিষয়ে তার একটি বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনি এখানে বলেছেন যে যারা এই চক্রান্তের সাথে জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়,
এবং তাদেরকে যেন যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়, কারণ দীর্ঘকাল ধরে এই সমস্যা চলতে পারে না। এই সমস্যার অতীব শীঘ্রই একটি সমাধান হওয়া উচিত। পুণ্ডলিক ধাম এটা আমাদের সনাতন সম্প্রদায়ের, সনাতনী সমাজের একটা ধর্মীয় পবিত্র ঐতিহাসিক স্থান। এই পবিত্র স্থানে দীর্ঘদিন ধরে আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভু অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত রয়েছেন। আমার জানা মতো এই পুণ্ডলিক ধামের অতীত হারানো অনেক ঐতিহ্য উদ্ধারে ওনার অনেক ভূমিকা আছে। এই চট্টগ্রামের পুণ্ডলিক ধাম সনাতনী সমাজের জন্য যে পবিত্রতা, সনাতনী সমাজ যে এখানে ধর্মীয় স্থানে গিয়ে প্রার্থনা করে সেই সুযোগটা একসময় ছিল না, কারণ এখানে ভূমিদস্যুর একটা বড় চক্র এই পুণ্ডলিক ধামের প্রচুর ভূমি গ্রাস করছিল। পরবর্তীতে বিভিন্ন আইনি পদক্ষেপের মাধ্যমে আমাদের চিন্ময় প্রভু এগুলো উদ্ধার করে এবং এই পবিত্র স্থানে আরো সংস্কার করে এটা একটা ধর্মীয় বড় একটা ব্যাপক পরিসরে একটা ধর্মীয় স্থানের রূপ নিয়েছে। চিন্ময় প্রভু সম্পর্কে, চক্রান্ত সম্পর্কে আমি শুনেছি। আমি ইসকনের সাথে সরাসরি সম্পৃক্ত না থাকলে আমার গণমাধ্যমের সাথে সম্পৃক্ততার সুযোগে আমি এই বিষয়টা জানি। 2015 সাল থেকে একটা চক্রান্ত, তথাকথিত একটা অভিযোগ নিয়ে যদি 2024 সাল পর্যন্ত গড়ানো হয়, এই অভিযোগটা একের পর এক তদন্ত কমিটি হয়েছে। এই তদন্ত কমিটি আমার জানা মতো তদন্ত প্রতিবেদনায় এটা নেগেটিভ কোনো কিছু উঠে আসেনি। এরপরও এটা 2024 সাল পর্যন্ত করানোটা আমাদের সমাজের জন্য একটা খুব দুঃখজনক। আর এইভাবে যদি একটা ধর্মীয় গুরুকে, এভাবে যদি আমাদের সমাজে যারা ধর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখে, আমাদের সমাজকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে, তাদেরকে নিয়ে যদি এই অপপ্রচার করা হয়, তাহলে আমরা এমনি শূন্য কোটাই। আর সেখানে আমাদের যারা সমাজের জন্য কথা বলে তারা কিন্তু এদেশে আর থাকার কথা না। আমাদের সমাজ, আমরা এমনি একটা গোষ্ঠী বলতেছে ইসকনকে একটা নেগেটিভ দৃষ্টিতে নিয়ে যাচ্ছে। সেটা কারা, এটা আমাদের গণমাধ্যমও ভালো জানে, আমাদের সনাতন সমাজের লোকজনও ভালো জানে। সেখানে যদি আমরা একটা ধর্মীয় একটা প্রভুকে, একটা ধর্মীয় গুরুকে যদি আমরা বলি একটা হেনাস্তার অপবাদ কাঁধে তুলে দিয়ে ওনাকে একটা বড় প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করার চেষ্টা করে, আমার মনে হয় এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক। আমরা রীতিমতো যুদ্ধ করতেছি কিসের জন্য? আমরা আমাদের অধিকারের জন্য। সেখানে অধিকারের কথা বলার জন্য যারা মাঠে নেমে আসে, যারা আমাদের অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রামে মাঠে থাকে, তাদেরকে নিয়ে চক্রান্ত কেন? বারবার এই চক্রান্তের পিছনে কারা সম্পৃক্ত আছে তাদের খুঁজে বের করা, আমার মনে হয় এটা প্রচলিত আইনে ওদের খুঁজে বের করা খুব জরুরি মনে করতেছে। এই প্রসঙ্গে অ্যাডভোকেট শ্রী সুভাষিস শর্মার বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বক্তব্যে একদম থলের বিড়াল বেরিয়ে এসেছে। ভিকটিমরা যখন ভিডিও প্রদান করে চিন্ময় প্রভুর সপক্ষে, তখনই চক্রান্তকারীদের পক্ষ হতে ভিকটিমদেরকে হুমকিমূলক মেসেজ ড্রপ করা হবে। পরবর্তীকালে ভিকটিমরা তাদের পিতামাতা সহ অ্যাডভোকেট সুভাষিস শর্মা স্যারের কাছে গিয়ে তাদের একটা সাধারণ জিডি করে আসে। আমরা তার বক্তব্যটিও সম্পূর্ণ শুনবো। আমি অ্যাডভোকেট সুভাষিস শর্মা। আমি চট্টগ্রাম জজ আদালতে প্রায় 15 বছরের উর্ধ্বকাল যাবৎ আইনজীবী হিসেবে আমি প্র্যাকটিস করছি। পাশাপাশি আমি বিভিন্ন ধর্মীয় সংগঠনের সাথে জড়িত আছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমি বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আসলে সত্যি বলতে কি, যখন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির নিয়ে কিছু আইনি ঝামেলা শুরু হলো, তো সেখানে প্রকৃতপক্ষে আইনি বিষয়গুলো ডিল করতে গিয়েই হাটহাজারিস্থ যে মেখল পুণ্ডরিক ধাম, সেই পুণ্ডরিক ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ওনার সাথেও পরিচয় হয়। বিভিন্ন বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। চিন্ময় প্রভুর বিরুদ্ধে 2015 সালে যে অভিযোগগুলো ছিল, সেই অভিযোগগুলোর বিষয়ে কিন্তু ইসকনের যে আপার ম্যানেজমেন্ট এবং স্থানীয় যে স্মৃতি সংসদ, তারা পৃথক পৃথকভাবে তদন্ত করেছে এবং তদন্ত করে এই বিষয়গুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং দেখা গেছে এদের নেপথ্যে চিন্ময় প্রভুর বিরোধী একটা গ্রুপ কিন্তু কাজ করেছে। এই বিষয়টা পরিষ্কার হয়েছে। পরিষ্কার হওয়ার পরে ইসকন আপার ম্যানেজমেন্ট ওনাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়েছে এই ব্যাপারে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে 20 সালে এসে তারা পৃথক ভিকটিমকে দাঁড় করিয়ে ঠিক একইভাবে তাকে হেনস্থা করার জন্য একটা উদ্যোগ তারা গ্রহণ করেছে। আপনি দেখবেন ঠিক যখনই ইসকনের আপার ম্যানেজমেন্ট এই বিষয়ে
চিন্ময় প্রভুকে নির্দোষ প্রমাণিত হওয়ার পর ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়, তখন ওই নেপথ্যের কুশীলকরা ওই ভিকটিমদেরকে প্রচুর পরিমাণ হুমকি ধমকি দেয় এবং তারা কিন্তু তাদের নিজেদের আত্মরক্ষার জন্য শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে আমার চেম্বারে আসে। তখন আমি তাদেরকে পরামর্শ দিই যে আপনারা আপনাদের নিজেদের জানমালের নিরাপত্তার স্বার্থে আপনারা আদালতে একটা জিডি করে রাখতে পারেন এবং আপনাদের প্রকৃত সত্য বক্তব্যটা তুলে ধরে আপনারা একটা হলফনামা সম্পাদন করতে পারেন। এবং একজন ভিকটিম যে আমার চেম্বারে এসেছে, সে আমার সাথে পার্সোনালি কথা বলেছে এবং সে নিজে জিডি করেছে, তার অভিভাবক সহ এসে এবং হলফনামা দিয়েছে। আপনি একটা বিষয় শুনলে আরো বেশি আশ্চর্য হবেন যে সিপিটি যে তদন্তকারী সংস্থা এই বিষয়গুলো নিয়ে তদন্ত করেছে, তাদের মধ্যেও কিন্তু এমন কিছু তদন্তকারী ব্যক্তি ছিল যারা কিন্তু চিন্ময় প্রভুর এই অ্যান্টি গ্রুপের সাথে যোগাযোগ বা সমন্বয় রক্ষা করত। অ্যাডভোকেট শ্রী সুভাষিস শর্মার বক্তব্যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। ইসকন সিপিটি চাইল্ড প্রোটেকশন টিম বাংলাদেশের প্রধানের পক্ষ হতে সেই ভিকটিম শিশুদের একটি হুমকিমূলক মেসেজ দেওয়া হয়, তারা যেন কোনোভাবে চিন্ময় প্রভুর সাথে দেখা না করে এবং সত্য প্রকাশ না করে। একজন ভিকটিম প্রীতম সে যখন এই বিষয়গুলোর ব্যাপারে সত্য বক্তব্যটা উপস্থাপন করার জন্য সে যখন আসছে, তখন দেখা যাচ্ছে তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে সেই সিপিটি টিমের একজন সদস্য তার সাথে যোগাযোগ করে তাকে এই সত্য বক্তব্যটি সকলের সামনে উপস্থাপন করার ক্ষেত্রে তাকে বাধাগ্রস্ত করছে, তাকে বলছে যে প্রকৃত সত্যটা যাতে সে উপস্থাপন না করে। তাহলে এখান থেকেও প্রমাণিত হয় যে প্রকৃতপক্ষে চিন্ময় প্রভু আপনার প্রতিটা ক্ষেত্রে কি পরিমাণ ষড়যন্ত্রের শিকার হয়েছে। একটা জিনিস ভাবুন যে সনাতনী সমাজের অধিকার আদায়ের সংগ্রামে আমরা ইসকনকে যেভাবে অগ্রগামী সৈনিক হিসেবে আমরা দেখি, একটা প্রতিষ্ঠান হিসেবে দেখি, তো সেই জায়গায় সেই ইসকনকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য যে একটা ধারাবাহিক ষড়যন্ত্র, এবং ষড়যন্ত্রটা এত বেশি নোংরামির পর্যায়ে চলে গেছে যে কিছু নাবালক শিশুকে ব্যবহার করে এই চিন্ময় প্রভুর বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হয়েছে। তো আজকে যেহেতু এটার পেছনের নেপথ্যের যারা কুশীলক, যারা কারিগর, তাদের মুখোশ কিন্তু এখন উন্মোচিত হয়েছে। তো সুতরাং আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে আমাদের সনাতনী সমাজকে সোচ্চার হতে হবে। বরেণ্য যদুপতি ওরফে বাসুদেব বৈষ্ণব চট্টগ্রাম জেলা প্রশাসকের অনুমোদন ক্রমে ডেপুটি জেলারের উপস্থিতিতে কমলকান্তি ধরের মামলায় যে আপোষনামা প্রদান করেছে, সেখানে বরেণ্য যদুপতি কিভাবে পুণ্ডরিক ধামের কর্তৃপক্ষ তথা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে অনৈতিক অভিযোগ ও সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক ব্যবহার করে মিথ্যা উৎসাহজনক বানোয়াট অপপ্রচারের মাধ্যমে ক্ষতি সাধন করেছে তা স্বয়ং নিজ স্বীকারোক্তি করে ক্ষমা প্রার্থনা করে আদালতে আপোষনামা জমা দিয়েছে। আপনাদের সামনে স্ক্রিনে এই আপোষনামাটি প্রদর্শন করা হচ্ছে। তিরুপতি বালাজি দাস 10/2/2022 ইসকনের সাধারণ সম্পাদক, ইসকন বাংলাদেশের কোষাধ্যক্ষ, লোকাল ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অঙ্গীকারনামা প্রদান করেন, যেখানে 2020 সালের কোমলমতি গুরুকুল ছাত্রদের নিয়ে কিভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে অনৈতিক অভিযোগের ঘটনা সাজানো ও ভিডিও ধারণ করা হয়েছে। কারা কারা এর সঙ্গে সম্পৃক্ততা রয়েছেন তার পূর্ণ বিবরণ উক্ত অঙ্গীকারনামায় প্রদান করা হয়েছে, যা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 2021 সালে চিন্ময় প্রভুকে নির্দোষ প্রমাণ করার পরে 2022 সালে আবার চিন্ময় প্রভুর বিরুদ্ধে চক্রান্ত করে এবং তিন মহারাজকে অবজ্ঞা করার কারণে শ্রীধর প্রাণদাস ও শরণাগতিকে শাস্তি প্রদান করা হয়। আপনারা এই সিদ্ধান্তপত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সিদ্ধান্তপত্রের 6 নম্বরে বলা হয়েছে শ্রীধর প্রাণদাস ও শরণাগতি দাস এর প্রচেষ্টায় চিন্ময় কৃষ্ণ দাসের নামে বিগত সময়ে আনিত অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তকারী ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, ভক্তি বিনয় স্বামী মহারাজ ও ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ তদন্ত সমাপ্ত হলে তা রিপোর্ট পেশ করে এবং অভিযোগ মিথ্যা বলিয়া প্রমাণিত হয়। কিন্তু সেই রিপোর্ট পরবর্তীতে আবারও কুচ্ছা রটনামূলক মন্তব্য ও ভক্তি বিনয় স্বামী মহারাজ ও ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজকে মিথ্যাবাদী বলায় এবং আবারও অনৈতিক অভিযোগ আনয়নে হুমকি প্রদান করায় তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা তামাশা করে বলেছি বলে স্বীকার করে। তাই এই মর্মে 7 কর্মদিবসের মধ্যে লিখিত ক্ষমা প্রার্থনা ইসকন জেনারেল সেক্রেটারি বরাবর পেশ করবে।
শ্রীধররাম দাস ও স্বর্ণপতি দাস, ভক্তিপ্রিয় গদাধর গোস্বামী মহারাজ তাদের 2 মাস সাসপেন্ড রাখবেন এবং সমস্ত কার্য থেকে অব্যাহতি প্রদান করবেন। নমস্কার, আমি হিবেল কর্মকার। আমি 2012 সাল থেকে পুনরুদ্ধামের অধ্যক্ষ শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর সঙ্গে সংযুক্ত আছি। সংযুক্তের কারণ হচ্ছে এটাই, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম তৎকালীন সময়। সেই সময় ওই যে ছাত্র ছিলাম, সেই সময় থেকে এখন পর্যন্ত আমি প্রভুর সঙ্গে যুক্ত আছি। এই এত বছরের মধ্যে অনেক চড়াই উতরে এসেছে, প্রভুর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, সমালোচনা হয়েছে, তারপরে আমি প্রভুর সঙ্গে সংযুক্ত আছি। আমি যখনই ধামে আসি তখনই প্রভুর যে বক্তব্য সেটা হচ্ছে শাস্ত্র বিষয়ক, যে এই শাস্ত্রে কি আছে, ওই শাস্ত্রে কি আছে, শাস্ত্রের সঙ্গে কিভাবে পুনরুদ্ধামকে আরো সংযুক্তি করা যায়, এবং পুনরুদ্ধামের যে কলেবর বৃদ্ধি, সৌন্দর্য বৃদ্ধি, অর্থাৎ বিভিন্ন স্থানে পুনরুদ্ধামের যে সম্পত্তিগুলো অধিকৃত ছিল বিভিন্ন মহলের দ্বারা, সেগুলোকে কিভাবে পুনরুদ্ধামের আয়ত্তে আনা যায়, এই সমস্ত চিন্তাই প্রভুর কাছে আমি পেয়েছি। এই অবস্থায়ও 2015 সালে আরো 19 সালে প্রভুর বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস শোনা যায়। কিন্তু প্রভুর সঙ্গে আলোচনা করতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে প্রভুর যে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে শাস্ত্র, অর্থাৎ শাস্ত্রের গভীরে যাওয়া। এটা তো বর্তমান সময় আমরা দেখি যে সারা পৃথিবীতে হচ্ছে, সারা পৃথিবীতে ইসকনের যে কার্যক্রম, সেই কার্যক্রমে কিন্তু আমরা এটা পাই যে তারা শাস্ত্র জানতে চাচ্ছে, অধ্যয়ন করতে চাচ্ছে। সাধু সঙ্গ বা শুধু ধর্মচর্চা করলেই তো হয় না, আপনাকে সংস্কৃতি, সংস্কার সবগুলোরই প্রয়োজন আপনার জীবনে। আপনার মধ্যে এগুলো না থাকে তাহলে তো আপনি সাধু বিচার করতে পারবেন না। যেমন আমি যখন আমার যে ভবভূতি, মহাকবি ভবভূতির একটা গ্রন্থ আছে, সেটা হচ্ছে যে মহাবীরাচরিত, ওটা যখন পড়ছিলাম তখন দেখি যে লক্ষণের সঙ্গে দেখা হচ্ছে রামের, হনুমানের সঙ্গে দেখা হচ্ছে এই অমুকের, জম্বুমানের, সবাই সবার সঙ্গে কি হচ্ছে পরিসাজস্ব মানে আলিঙ্গন করো। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে সম্পর্ক হচ্ছে, আমরা কীর্তনের সময় দেখতে পাই কি মহাপ্রভুর যে সংস্কৃতি, সংস্কার, এটাকে যদি আপনি অন্যভাবে দেখেন সেটা তো অন্য হিসাব। প্রভুর সঙ্গে আমার সম্পর্কটা যেমন ভ্রাতৃত্বের, আবার আমি তার মধ্যে পিতৃসুলভ স্নেহ পেয়েছি, তার কাছ থেকে পিতৃসুলভ স্নেহ আমি পেয়েছি। এগুলো যারা বুঝবে না তাদের তো বোঝানোর কোনো উপায় নেই। এটা হচ্ছে কথা। বর্তমান সময়ে একতা খুব জরুরি, ঐক্য। আমরা যদি এখন নিজেরা নিজেদের মধ্যে মারামারি করি সেটা অত্যন্ত ভয়াবহ। এবং কারা এগুলো করছেন আমরা কিন্তু এগুলো সবই জানি, কারা তৃণমূলের বিরুদ্ধে উল্টা পাল্টা বোঝাচ্ছেন। তো এখনো সময় আছে। আপনারা বৈষ্ণব অপরাধ একটা জিনিস, ব্যাপার তো আছে। তো আপনারা যদি সেটা লঙ্ঘন করেন, আমরা সাধারণ মানুষরাও সেটা লঙ্ঘন করতে বাধ্য হতে পারি। নমস্কার। এই যে এতক্ষণ ধরে ভিকটিমদের কথা সহ সম্মানিত অনেক ব্যক্তিদের কথা শুনেছেন, সবার কথাকে পর্যালোচনা করে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর শ্রী কুশল বরণ চক্রবর্তী। তিনি আমাদেরকে বিশেষ দিক নির্দেশনামূলক পথ দেখিয়েছেন। চলুন আমরা স্যারের কথাগুলো শুনি। নমস্কার, আপনারা এতক্ষণ দীর্ঘ সময় নিয়ে যে অনেকের আলোচনাগুলো শুনলেন, আপনারা বুঝতে পারলেন যে এই যে ষড়যন্ত্র, যে কত বহুমুখী ষড়যন্ত্রের জাল ছড়ানো হয়েছিল চিন্ময় প্রভুর বিরুদ্ধে। তো এই যে বহুমুখী জাল এবং তার যে সাক্ষী আপনারা দেখলেন, যে ডকুমেন্টগুলো, 11-12 বছরের যে শিশুদের, তারা তখন নাবালক থাকে, সেই নাবালকদের কিন্তু এভাবে ভিডিও নেওয়া যায় না। এটা কিন্তু একটা অপরাধ, যারা নিয়েছেন অপরাধ করেছে, এবং নিলেও কিন্তু তাদের মুখকে ঢেকে দিতে হয়। তাই সেই নাবালকদের যারা এরকম ভাবে তাদের বিভিন্ন রকমের প্ররোচিত করে মিথ্যা প্রলোভন দিয়ে শিশুদের ভিডিও নিয়ে যে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে, এবং সেখান থেকে আস্তে আস্তে সেই জাল তারা ধারাবাহিকভাবে ওই ষড়যন্ত্রের মাধ্যমে তারা এই চিন্ময় প্রভুকে বিভিন্ন সময় হ্যারাস করার চেষ্টা করেছে। তো আপনারা দীর্ঘ সময় যে এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন, ভিডিওগুলো আমিও দেখেছি, আমি বিস্মিত হয়ে গেছি যে কিভাবে এত ষড়যন্ত্র হতে পারে। এই যে যারা, তার মধ্যে এরা কিন্তু সবাই দাবি করে যে তারা ভক্তি জীবন পালন করে, তারা ভক্তি চর্চা করে, ভক্তি জীবনে আছে এরকম দাবি করে। এর মধ্যে কয়েকজন সাধুও আছে। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। কালকে আমি আমার ঈদের ছুটি উপলক্ষে যখন বাড়িতে যাচ্ছি, তখন আমার এই যে যারা ভিকটিম, সেই ভিকটিমদের সাথে আমার
কথা হয় এবং এই ভিকটিমদের সাথে কথার পরে আমার মনে হয় যে আমি তখন ওদের সাথে কথা বলার পরে আমি ওদের কাছে বিভিন্ন রকমের ডকুমেন্ট চাই, কাগজপত্র দেখি, সবকিছু দেখার পরে আমার মনে হয় যে একটি ভিডিও করা দরকার। তখন আমি একটা লাইভ করি। সেই লাইভের মধ্যেও কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি যে 16 সালে অর্থাৎ 15 সালে অভিযোগের পরে 16 সালে যে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী তিনি ক্লিন সার্টিফিকেট দিয়েছেন চিন্ময় বাবুকে। 16 সালে দিয়েছেন, আবার সেই একই অভিযোগ একই ভিডিও দিয়ে আসছে 19 সালে, আবার 20 সালে তাকে একটা দেওয়া হয় ক্লিন সার্টিফিকেট এই বিদ্যানিধি সংসদ থেকে, 21 সালে দেওয়া হয়। তো তারপর আবার নতুন করে সেই বিষয়গুলো, অর্থাৎ সেই একই ভিডিও, সেই শিশুদের সেই ভিডিওগুলোকে দিয়ে বারবার কিন্তু তাকে যে হ্যারাস করা সামাজিক ভাবে, সাধারণত এই সমস্ত বিষয় এমন একটা বিষয় এগুলোতে কেউ কথা বলতে চায় না। তো কথা বলতে চায় না যে বিষয়টা, সেইটারই মূলত সুযোগটা কিন্তু এরা নিচ্ছে। অনেক স্বাভাবিকভাবে যারা ভদ্রলোক তারা একদমই চায় না, তারা সামনে দেখলে হ্যাঁ প্রভু কেমন আছেন প্রণাম করবে, এটা করবে সেটা করবে, কিন্তু এটা নিয়ে মুখ খুলবে না। তো আমার মনে হলো যে এটা সত্য, সেই সত্যের পক্ষে থাকা উচিত। কারণ আমি কখনোই শিশু নির্যাতনকারীর পক্ষে থাকবো না। আমি যখন ওদের সাথে কথা বলেছি, ওদের সাথে যারা করেছে সেই ব্যক্তিরা, ওরা তাদের নাম ধরেছে, আমি সেই ব্যক্তিদের নাম ধরতে চাই না, আমি তাদের ব্যক্তিগতভাবে চিনিও না, কিন্তু ওরা বারবার যে ব্যক্তিগুলো 3-4 জনের নাম ধরেছে, আপনি চিন্তা করেন তো তখন ওরা শিশু ছিল, তাদের যেভাবে বুঝিয়ে ঠুঝিয়ে যে প্রোপাগান্ডা করা হয়েছে, যে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে, আজকে তারা সবাই প্রাপ্তবয়স্ক হয়েছে, তারা তাদের ভালো মন্দ বোঝে। এই ভালো মন্দ বোঝা এরাই যখন আজকে আমার কাছে এসেছে, তাদের সবকিছু খুলে বসেছে, তখন সেই দায়বদ্ধতা থেকে কিন্তু আমি ভিডিও করেছি, কথা বলেছি। এবং আমি বলবো আপনিও কথা বলেন, যারা এই ভিডিওটি দেখছেন তারা কথা বলুন, ছড়িয়ে দিন, সোচ্চার হন। নাহলে আজকে চিন্ময় বাবুকে ফাঁসানো হয়েছে, আগামীকাল আরেকজনকে করবে, পরশুদিন যেই কাজ করবে। আমরা সাধারণত কি আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তিগুলো সব বেহাত হয়, আর বেহাত সম্পত্তি উদ্ধার করে, এখানে 2 একরের মতন সম্পত্তি ছিল, সেটা আজকে উদ্ধার হয়ে প্রায় 22 একর হয়েছে। তাহলে এই কাজগুলো যিনি করেছেন তাকে আমরা পুরস্কার দিচ্ছি এই সমস্ত অপবাদ দিয়ে। এইখানে যিনি প্রথম অধ্যক্ষ ছিলেন নিষ্ঠুলা প্রভু, একজন বিদেশি, তিনিও কিন্তু এই অপবাদ, বিভিন্ন রকমের তার অপবাদের পরে তিনি কিন্তু মনের দুঃখে বান্দরবান চলে গিয়েছিলেন। বান্দরবান যে মুরংদের মাঝে থাকা শুরু করছিলেন। এই যে কাজগুলো কিন্তু আমরা সেই ষড়যন্ত্রকারীরা যারা নিষ্ঠুলা প্রভুকে এরকম করেছে, সেই ব্যক্তি এবং তাদের আশীর্বাদ পুষ্ট শিষ্য শাবকরাই কিন্তু আবার এই চিন্ময় বাবুর পেছনে লেগে গেছে। মনে হয় প্রজন্ম থেকে প্রজন্ম সেই মন্থরার বংশধর। আমি আজকে একটি ভিডিও লাইভ করার পর আপনারা জানেন যে অনেকে আমাকে হুমকি দিচ্ছে, আমাকে বলছে আমি নাকি 2 কোটি 3 কোটি টাকা নিচ্ছি, অবাক হয়ে যাচ্ছে। মানে এরা হাস্যকর। বোম্বের একজন নায়ক নায়িকারা মানে এত কষ্ট করে অভিনয় করেও, বড় বড় নায়ক নায়িকারা তারা 2 কোটি 3 কোটি টাকা পায় না, আর আমি একটা লাইভের জন্য 2 কোটি 3 কোটি টাকা, মানে কিভাবে তারা প্রোপাগান্ডা ছড়াতে হয় আমি অবাক হয়ে যাই। এবং একই কমেন্ট বারবার, তার মানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এগুলো লেখা হচ্ছে। আর আমি কুশল, আমাকে যারা চেনে তারা জানে যে আমি কখনোই কোনো ব্যক্তির কথায় আমি কোনো কিছু বলি না, যেটা আমার বিবেক যেটা বলে সেটাই আমি বলি। আপনি বলতে পারেন যে তাহলে আপনার বিবেক কি বলে? এই যে বিবেক, যেহেতু আমার মনে হয়েছে যে না, বিশেষ করে শিশুদের, আমার নিজেরও আগে মনে হতো যে যেহেতু চিন্ময় বাবুর নামে এরকম গুঞ্জন, স্বাভাবিকভাবে আপনি জানেন যে এগুলো একটা মানে চানাচুরের মতন, এগুলো একটা এমন একটা বিষয়, মানুষ এগুলো চানাচুর চাটনি যেমন একটু আস্বাদ করতে ভালোবাসে, এই সমস্ত গুঞ্জন মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে বা বড় প্রোফাইলের মানুষদের ব্যক্তিগত জীবন নিয়ে যদি কোনো গুঞ্জন ওঠে, মানুষ কিন্তু এটা রসালো ভাবে আলোচনা করতে, গোপনে আলোচনা করতে খুব পছন্দ করে। এটা মানুষের একটা চরিত্র। তো এই বিষয়গুলো কিন্তু বাজারে চলছিল, কিন্তু তথ্য প্রমাণ সহ যখন এই শিশুদের সাথে কথা বললাম তখন কিন্তু জানতে পারলাম সত্য কি। সেই সত্যতা কিন্তু আমার মনে হয়েছে তখন সত্যের পক্ষে থাকা উচিত। আমার যেমন মনে হয়েছে সত্যের পক্ষে থাকা উচিত, আপনারাও যদি সত্যি এই তথ্য প্রমাণগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, কাগজগুলো দেখেন, আপনি বুঝতে পারবেন
মানে একটা শিশুও বুঝতে পারবে বিষয়গুলো। আপনি হয়তো বিষয়গুলো দেখেন নাই, এই কারণে একপাক্ষিক ভাবে আপনি একজন ব্যক্তি বলছে আপনি বলে যাচ্ছেন। তা আমি বলবো যে দেখুন যে তারা কিভাবে চিন্ময় বাবুকে নিয়ে এই কথাগুলো তারা ছড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু এটার বিপরীতে যখনই আমি তুলে ধরলাম, আমি কোনো মতামত দিলাম না, আমি শুধু তুলে ধরলাম আমাকে যেভাবে এই কয়েক ঘন্টার মধ্যে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, তখন আমি বুঝতে পারলাম যে এই ব্যক্তিগুলো তারা যদি সাধু হতো, তারা কিন্তু সাধুত্ব দিয়ে বোঝাতো যে আসলে মানে কুশল বাবু বা কুশলদা বা এটা বিষয়টা এরকম না সেরকম, কিন্তু তারা কিন্তু সেটা করে নাই। তারা তাদের আসল স্বরূপে চলে আসছে, অর্থাৎ তারা যা তাই তারা দেখিয়েছে। তাহলে এই ব্যক্তিদের দিয়ে আমরা কি আশা করতে পারি? এই ব্যক্তিদের থেকে তো অনেক কথা বলা যায়। আমি বলেছি দেখবেন আগামীতে আমার নামে তারা বিভিন্ন রকমের ফেক আইডি খুলে উল্টাপাল্টা কথা রটাবে, অনেক কথা ছড়িয়ে বেড়াবে, করবে। যে সোচ্চার হবে, যে কথা বলবে তার বিরুদ্ধেই হবে, যে কথাটা আমি প্রথম থেকে বললাম। তো এটা মাথায় নিয়ে আমার মনে হয়েছে এই বিষয়গুলোকে বলা উচিত, সেগুলোই আমি বলছি। এবং আমিও চাই যে সত্য বিষয়গুলো সামনে আসুক, এবং আমাদের দাবি থাকবে এবং আমরা হয়তো এটা করা হবে আগামীতে এই পুরো বিষয়টির উপর একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে, যেখানে সব ডকুমেন্ট গুলো থাকবে। অর্থাৎ শুধু চট্টগ্রামের না, সারা বাংলাদেশের হিন্দু নেতৃবৃন্দদের তারা বিষয়গুলো জানতে পারবে। তাহলে সেই চিন্ময় বাবুর সেই সৎসাহস আছে, আমি তাকে প্রস্তাব দিয়েছি যে শ্বেতপত্র প্রকাশ করেন, তিনি কিন্তু রাজি হয়েছেন। তার সেই কনফিডেন্স আছে দেখে তিনি রাজি হয়েছেন। তার যদি কনফিডেন্স না থাকতো তিনি রাজি হতেন না। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, মহাভারতে আছে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করতে, শখে সাক্ষাৎ সম আচরে, আমাদের শাস্ত্রে মহাভারতে বলা আছে। হ্যাঁ, তো যদি ঠিক খুব কুৎসিত ভাবে নিচে নেমে যায়, তখন কিন্তু তাকে সমুচিত জবাব দেওয়াটাও কিন্তু আমাদের শাস্ত্র আমাদের শিখিয়ে দেয়। তো আমি আর কথা বাড়াবো না, আমি বলবো যে আপনারা দীর্ঘ একটি ভিডিও দেখেছেন প্রথম থেকে। প্রথমে আপনারা ভিকটিমদের পূর্ববর্তী বক্তব্য শুনেছেন, তারা শিশু বয়সের 11-12 বছরের। হ্যাঁ, তারপরে তাদের সেই বক্তব্য পরবর্তীতে তাদের বর্তমান বক্তব্য শুনেছেন, এবং সেখানে আপনারা স্পষ্ট হয়েছেন এখানে কোনো ভিকটিমকে, এরা সবাই পূর্ণবয়স্ক ছেলে, তাদের কাউকে কোনো জোর করে কোনো বক্তব্য নেওয়া হয়নি। আপনারা বক্তব্য শুনলেই বুঝতে পারবেন। এবং তার পরবর্তীতে যে বিষয়টি এখানে খুব গুরুত্বপূর্ণ, যিনি প্রথম অভিযোগ করেছিলেন, যিনি পেপারে দিয়েছিলেন, সেই সুবোধ দত্ত বাবু, তিনিও কিন্তু বক্তব্য দিয়েছেন। এবং তিনি বিষয়টি নিয়ে তিনি কিন্তু অনুতপ্ত। তিনি বলেছেন তিনি আমার কাকার বন্ধু, এবং তার সাথে যেদিন আমার সেদিন কথা হয় তিনি কিন্তু বিষয়টি বলেছেন যে তিনিও বিষয়টি নিয়ে অনুতপ্ত। এই বিষয়টি কারণ প্রথম যিনি অভিযোগ করেছেন, যিনি পত্রিকায় দিয়েছেন, তিনি বলছেন যে এই বিষয়টি তার ভুল ছিল এবং তিনি দুঃখিত, তিনি ব্যথিত। এবং এরপরে পর্যায়ক্রমে আপনি এর সাথে যুক্ত অনেকের কথাই শুনেছেন, এবং পুণ্ডরিক ধামের যে বিদ্যানিধি সংসদের যে নেতৃবৃন্দ তাদের কথা, সেখানেও ক্লিয়ার বিষয়গুলো। গোবিন্দ প্রসাদ মহাজন দাদা, উনি একজন বয়োজ্যেষ্ঠ সম্মানিত বৈষ্ণব, তিনি কখনোই মিথ্যা কথা বলবেন না। তার কথা আপনারা স্পষ্টভাবে দেখতে পেয়েছেন যে কি ঘটনা ঘটেছে। হ্যাঁ, তিনি তার পরবর্তীতে এখানে যে অন্য যারা ব্যক্তিবৃন্দ, অশোক দা বলেছেন, সুস্পষ্টভাবে বলেছেন, আমাদের সুভাষিত দা বলেছেন, নায়ান দা বলেছেন, সবার কথাগুলো দেখেন। এবং তারপরে সাধুদের কথাও, এখানে আদিত্য, সে ব্যক্তিগতভাবে আমার ছাত্র, তার কথা কিন্তু স্পষ্টভাবে এসেছে যে কিভাবে ষড়যন্ত্র জাল বোনা হয়েছে, এবং সেই ষড়যন্ত্রের পেছনে যে ব্যক্তিরা শুধু ক্ষমতার দ্বন্দ্ব এবং ব্যক্তি স্বার্থ তারা অপরাধ করেছে, সেই অপরাধের বিচার করা হয়নি। বিচার কেন করেছেন চিন্ময় বাবু? এই কারণে তারা ক্ষিপ্ত হয়ে গেছেন, এবং ক্ষমতার দ্বন্দ্ব, যে তারা একটা জমি কেন্দ্রিক একটা সমস্যা হয়, সেই সমস্যায় চিন্ময় বাবু কেন তাকে সহযোগ দেয় না, এই কারণে তার পেছনে লেগে গেছে সেই ব্যক্তিরা। অর্থাৎ তার মানে আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই দীর্ঘ বক্তব্যগুলো আপনি শোনেন, আমার নিশ্চিত ধারণা যে আপনি বুঝতে পারবেন যে সত্য কি। কারণ
সত্যই আসলে আমাদের ধর্মে বলা আছে যে সত্যমেব জয়তে, সত্যই জয়লাভ করে। প্রিয় দর্শক, আপনারা জানেন কুশল স্যার এই বিষয়টি নিয়ে একটা লাইভ করেছেন এবং লাইভটা শেষ হওয়ার পরবর্তীতে কুশল স্যারের উপর ব্যক্তিগত আক্রমণ শুরু হয়েছে, তা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আমরা সেই মুখ থেকে সেই ধরনের ব্যক্তিগত আক্রমণের যে প্রামাণ্য চিত্র আমাদের কাছে এসছে, আমরা সেই প্রামাণ্য চিত্র আপনাদেরকে দেখাবো। কিভাবে যে কুশল স্যারের মা বোন সবাইকে নিয়ে কিভাবে মিথ্যা প্রমাগান্ডা ছড়াচ্ছে এই চক্রান্তকারীরা, তাদের চক্রান্ত অবশ্যই ফাঁস হবে। কুশল স্যারকে সম্পর্কে তাদের হয়তো কোনো আইডিয়াই নেই। দেখি কুশল স্যারকে নিয়ে তারা কি ধরনের চক্রান্ত করছে, দেখুন বন্ধুরা আপনারা। কুশল চক্রবর্তী, তুমি আজকে দিনের মধ্যে তোমার যে সমস্ত ভিডিও তুমি ফেসবুকে করেছো সেগুলো তুমি ওমিট করো। আমি তোমাকে হামলি রিকোয়েস্ট করছি তুমি ওইগুলা ওমিট করো। দেখো তোমার ছবি, তুমি মিষ্টি খাচ্ছ, কার হাতে খাচ্ছ? তুমি দেখো তুমি কার হাতে খাচ্ছ মিষ্টি। তোমার যে সমস্ত যে অডিও ভিডিও ছেড়েছ সেগুলা তুমি সরি বলো, সরি বলে ওগুলা তুমি ওমিট করো। না হলে আমি তোমাকে আগামী 12 ঘন্টা সময় দিলাম আজকে রাত, এরপরে তুমি বুঝবা তুমি ঠেলা কত বকা কি কি। আমি চিটাঙ্গের ছেলে, তুমি মাদারীপুর আসি এখানে চিটাঙ্গে এসে তুমি বাটপাড়ি করবে, একদম বস্তা বাঁধি শালার বেটা তোকে আমি পাঠিয়ে দিব মাদার। তোকে আমি সকাল 10টা অবধি সময় দিলাম, 10টার পর তোর বিরুদ্ধে যে সঙ্গে তোর আমার কথা বল চিন্ময়কে, যে আমি কে, তোর বাবা, তোর বোনের জামাইকে বল আমি কে, চিন্ময়কে বল। যদি সে ক্ষমা না চায় তাহলে আমরা এই বদমাশের বিরুদ্ধেও আমরা তীব্র প্রতিবাদ গড়ে তুলব। আমরা চিটাং ইউনিভার্সিটিতে গিয়ে ভাইস চ্যান্সেলরের কাছে তার বিরুদ্ধে আমরা রিপোর্ট প্রদান করব, সেই ভিডিও আমরা দেখিয়ে। আজকে দেখেন এই বদমাশ কীট লম্পট সে চিন্ময়ের পক্ষে সে কথা বলছে। সম্মানিত দর্শক, এত তথ্য প্রমাণ ডকুমেন্ট সাক্ষী থাকার পরেও 2016 সালে নিষ্পত্তি হয়ে যাওয়া সেই সমস্যাটাকে পুনরায় জাগরিত করে তোলার যে প্রয়াস চলছে, আসলে সেটা কিসের আনাও? এতে কাদের লাভ হবে? এটা থেকে বৃহত্তর হিন্দু জনগোষ্ঠীর লাভ হবে নাকি সেই চক্রান্তকারীদের লাভ হবে? কারোরই লাভ হবে না, আমাদের হিন্দুদেরই ক্ষতি হবে। এই বিষয়টি বিচার করার দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম। জয় শ্রীরাম।